আজ বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। এবারের প্রতিপাদ্য নো উইমেন লেফট বিহাইন্ড। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24-এর বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন এভার কেয়ার হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের কনসালটেন্ট ডক্টর আরমান রেজা চৌধুরী। ডক্টর আরমান রেজা চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর আরমান, এবারের প্রতিপাদ্য তো নো উইমেন লেফট বিহাইন্ড, তো এই প্রতিপাদ্যের মাহাত্ম্যটা যদি আমাদের একটু বলেন। বেসিক্যালি আমরা জানি যে ওভারিয়ান ক্যান্সার বা মহিলাদের যে ডিম্বাশয়ের ক্যান্সার বলা হচ্ছে। সো এই ওভারিয়ান ক্যান্সার সাধারণত আমরা সাধারণত বলতে শুধুমাত্র যেহেতু মহিলাদেরই হয়ে থাকে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের দেশের অনেক নারীরাই আছেন যারা হয়তো এই রোগ সম্পর্কে বা এই রোগের চিকিৎসা সম্পর্কে বা এটার লক্ষণগুলো সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না। তো সেই বিবেচনায় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এরকম সিচুয়েশন বিরাজমান। তো সেই বিবেচনা করেই এই প্রতিপাদ্য বিষয়কে ঠিক করা হয়েছে যে নো ওমেন লেফট বিহাইন্ড, অর্থাৎ কোনো নারী যাতে এর ডায়াগনোসিস থেকে বা এর চিকিৎসা থেকে দূরে না থাকে, পিছিয়ে না থাকে, অর্থাৎ সবার জন্য যাতে এর চিকিৎসা সেবা প্রদান করা বা এই ডায়াগনোসিস করা এটা যাতে সবার জন্যই চেষ্টা করা হয় সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে আসলে। তো এটা তো গ্লোবালি উদযাপিত হবে সচেতনতা বৃদ্ধির জন্য। তো বাংলাদেশে এরকম পেশেন্টের সংখ্যা কীরকম আছে বলে আপনারা মনে করেন, অথবা ডায়াগনোসিস হচ্ছে কিনা? আচ্ছা, বাংলাদেশে ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট একদম যে কম এরকম নয়, তবে অবশ্যই মহিলাদের মধ্যে সবচেয়ে কমন, যেমন আমরা জানি যে স্তনের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন। এরপরে জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার সেটা, তারপরে খাদ্যনালীর ক্যান্সারগুলো রয়েছে। এরপরে চতুর্থ বা পঞ্চম স্থানে কিন্তু এই ওভারিয়ান ক্যান্সারের অবস্থান বাংলাদেশের নারীদের ক্যান্সারের মধ্যে রয়েছে। কাজেই একেবারে কম বলা যাবে না। তো আপনি বিশেষ করে কনসালটেন্সি করছেন, এভার কেয়ার হাসপাতাল ঢাকাতে রয়েছেন, তো সেই ক্ষেত্রে কীরকম পেশেন্ট আসে আপনাদের কাছে? টোটাল যদি আমরা বলি যে আমাদের যেরকম পেশেন্ট আমরা বিভিন্ন ক্যান্সারের পেয়ে থাকি আমাদের প্র্যাকটিসে, তার মধ্যে অ্যারাউন্ড 7-10% আমরা ওভারিয়ান ক্যান্সার পাই। এটা কখনো হয়তো কম বেশি হয়, কিন্তু মোস্টলি ধরেন অ্যারাউন্ড 7-8% আমরা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট বা 10% ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট আমাদের সব ক্যান্সারের মধ্যে থেকে পেয়ে থাকি। এর 7 থেকে 10% আপনারা পাচ্ছেন, তো আসলে কি এর চেয়েও বেশি আছে কিনা? বেশি তো অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে এখনও তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের দেশে কিন্তু এক নম্বর হচ্ছে যে ক্যান্সার রেজিস্ট্রি সেভাবে নেই। অর্থাৎ আমরা যে বলবো যে হ্যাঁ এই ধরনের ক্যান্সারের প্রাদুর্ভাব আমাদের দেশে এরকম, সেটা বলার সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে ক্যান্সার রেজিস্ট্রি নেই সারা দেশব্যাপী। কিছু কিছু ইনস্টিটিউশন বেসড প্রাতিষ্ঠানিক কিছু ডেটাবেস বা রেজিস্ট্রি আছে, কিন্তু সেটা আসলে পুরো দেশকে রিপ্রেজেন্ট করে না। তো সেই বিবেচনায় এটা বলা খুব কঠিন যে আমাদের দেশে আসলে ওই স্পেসিফিক ক্যান্সারের রোগী আসলে কতগুলো। বাট গ্লোবোক্যান হচ্ছে গ্লোবালি ওরা ক্যান্সার নিয়ে ডেটা তৈরি করে সারা পৃথিবীর। তারা যে ডেটাগুলো তৈরি করে আমাদের আসলে ওগুলোর উপরে ভরসা করতে হয়। লাস্টলি 2020 সালে তাদের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী এই ওভারিয়ান ক্যান্সার আমার ধারণা চতুর্থ বা পঞ্চম স্থানে নারীদের ক্যান্সারের মধ্যে অবস্থান করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে চতুর্থ বা পঞ্চম স্থানে আছে ওভারিয়ান ক্যান্সার। তো এই ওভারিয়ান ক্যান্সার নিয়ে বাংলাদেশের নারীরা কতটুকু সচেতন হতে পেরেছে, অথবা আপনারা সচেতন করতে পেরেছেন? প্রথমত হচ্ছে যে ওভারিয়ান ক্যান্সারের সবচেয়ে ট্রিকি জিনিসটা হচ্ছে যে এটা এমন একটা ক্যান্সার যেটা পেটের ভেতরে হয়। আমরা যদি সাধারণ জনগণের জন্য বলতে চাই যে একদম পেটের ভেতরে হয়। আমাদের নারীদের পেটের ভেতরে তলপেটের দুই পাশে যে দুইটা ডিম্বাশয় থাকে বা ওভারি থাকে, তার মধ্যে টিউমার হলেই তো সেটাকে, বা ক্যান্সার হলে সেটাকে আমরা ওভারিয়ান ক্যান্সার বলছি। এটা পেটের এত বড় জায়গার মধ্যে, এটার মধ্যে যখন একটা টিউমার হয় বা একটা ক্যান্সার হয়, শুরু হয় যখন, তখন এটা কিন্তু আসলে কোনো ধরনের তেমন কোনো লক্ষণ প্রকাশ করে না। বাট যখন এটা ধীরে ধীরে বড় হয়, এটা এর আশেপাশের কোনো জায়গায় চাপ প্রদান করে, তখন কিংবা এটা যদি আরেকটু এক্সটেনশন আরেকটু বাড়তি হয়ে গিয়ে যদি পেটে পানি নিয়ে চলে আসে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, এই ধরনের যখন লক্ষণগুলো নিয়ে আসে, তখন কিন্তু আমরা রোগীরা আমাদের কাছে আসে বা রোগীরা গাইনোকোলজিস্টের কাছে মূলত যায় পেটে ব্যথা বা পেট ভারী ভারী লাগা বা পেটে অস্বস্তি হচ্ছে এই ধরনের লক্ষণগুলো নিয়ে। তখন পরীক্ষা করতে গিয়ে কিন্তু আসলে পাওয়া যায় যে হ্যাঁ, ওভারিতে, ডান বা বাম ওভারিতে অথবা দুটোতেই
টিউমারের মতন বা ওই ধরনের খারাপ কিছু চাকা বা সলিড কোনো কিছু দেখা যাচ্ছে, তারপরেই কিন্তু আসলে ধারণা করা হয় এবং অন্যান্য পরীক্ষাগুলো করা হয়, করে আসলে ডায়াগনোসিসটাকে কনফার্ম করার চেষ্টা করা হয়। তো আসলে ওভারিয়ান ক্যান্সার হচ্ছে, এরকম লক্ষণগুলো কি প্রকাশ করে আসলে? লক্ষণ যেগুলো আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে খুব আর্লি অবস্থায় আসলে কোনো লক্ষণই থাকে না ইউজুয়ালি, আর যখন একটু একটু করে বাড়তে থাকে তখন ওই পেটের মধ্যে অস্বস্তি হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, তারপরে পেটটাকে একটু ভারী ভারী মনে হতে পারে যে খাবার একটু খাওয়ার পরেই পেটটা ভরে গেছে, এরকম একটা ফিলিং আসে, ফিলিং অফ ফুলনেস বলা হয় এটাকে। তারপরে অনেক সময় যদি কোনো নারীর মেনস্ট্রুয়েশন বা মাসিক যদি রেগুলার থাকে, সেটা হঠাৎ অনিয়মিত মাসিক হতে পারে। তারপর অনেক সময় পারভেজাইনাল ব্লিডিং, এগুলো খুব রেয়ারলি, বাট সবার যে হবে এরকম নয়, বাট অনেক সময় যোনিপথে রক্ত যায়, এই ধরনের লক্ষণগুলো। আর পেটে যদি পানি আসে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলছি, তাহলে পেট বড় হয়ে যাওয়া, পেট ভারী হয়ে যাওয়া, এই জাতীয় লক্ষণগুলো নিয়ে সাধারণত রোগীরা গাইনোকোলজিস্টের কাছেই মূলত যায় প্রথমত। তো আসলে কোন বয়সের নারীরা মূলত ঝুঁকির মধ্যে আছে? ওভারিয়ান ক্যান্সারের, যদি আমরা ওভারিয়ান ক্যান্সার খুব ব্রড টার্মে বলতে চাই যে ওভারিয়ান ক্যান্সার, এটার কিন্তু কতগুলো ধরন আছে এবং ধরনের উপর ভিত্তি করে আসলে এটার বয়সটা নির্ধারিত হয়, মানে বয়সের প্রাদুর্ভাবটা দেখা যায়। যেমন সবচেয়ে কমন যেটাকে বলা হয় এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, যেটা সাধারণত ওভারির যে লাইনিং এপিথেলিয়াম সেই সেলগুলো থেকে হয়, সেই কোষগুলো থেকে হয়, সেটা কিন্তু সবচেয়ে কমন। হ্যাঁ, এবং এটা কিন্তু ইউজুয়ালি হয় হচ্ছে একটু বয়সকালে গিয়ে, আফটার 55-60 ইয়ার্স, এই ধরনের নারীদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারগুলো হয়ে থাকে। এর চেয়ে কম বয়সের পেশেন্ট যে আমরা পাই না এমন না, বাট সেটা কম, পার্সেন্টেজটা অনেক কম, মোস্টলি হচ্ছে যে এই বয়সের। আবার এই ওভারিয়ান ক্যান্সারই জার্ম সেল টিউমার নামে একটা আছে, যেটার চিকিৎসার দিক থেকে এটার আউটকাম ফ্যান্টাস্টিক, অনেক ভালো আউটকাম, এবং এইটা আবার দেখা যায় যে অল্প বয়সের মেয়েদের হয়। হ্যাঁ, ইভেন দেখা যায় যে 9-10 বছরের মেয়েদের মধ্যেও কিন্তু জার্ম সেল টিউমার, এটাও কিন্তু একটা ওভারিয়ান ম্যালিগনেন্সি, ওভারিয়ান ক্যান্সার, কিন্তু এটার চিকিৎসা পরবর্তী আউটকামটা ওই এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের মতো না, অনেক ভালো। সো এইটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে ইয়াং এজে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 10-12 বছর, 15 বছর, 18 বছর এই বয়সে গিয়ে হচ্ছে। সো কোন বয়সে হয় এটা আসলে, এটার অরিজিনটা কোথায়, সেটার উপর ভিত্তি করে আসলে বয়সের পার্থক্যটা করা যায়। তো আপনি বলছেন 50+ যারা মহিলা আছেন তারা ঝুঁকির মধ্যে আছেন, তো এই ওভারিয়ান ক্যান্সার হওয়ার কোনো সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? কারণ প্রথমত হচ্ছে যে ওইভাবে কোনো কারণ ওভারিয়ান ক্যান্সার হওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি। জেনেটিক কিছু ব্যাপার রয়েছে, এবং যেই পরিমাণ ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয় তার অ্যারাউন্ড 10% ডায়াগনোসিস হয় জেনেটিক কারণে। কিছু জিন আছে, BRCA1 BRCA2 এর জিনের কিছু বিষয় রয়েছে, সেগুলোর কারণে ওভারিয়ান ক্যান্সার হতে পারে, বাট মোস্টলি কিন্তু এটার কারণগুলো আননোন এটিওলজি, অর্থাৎ কারণগুলো জানা যায়নি। তো তরুণ বয়সে যারা আক্রান্ত হচ্ছেন যে নারীরা, তো তাদের আসলে কারণ আছে কি, নাকি ওই 50 বছরে যারা আক্রান্ত হচ্ছেন একই রকম কারণ? না, ওইভাবে আসলে কারণ জানা যায়নি, কারণটা আননোনই। কারণ আমরা জানি যে অনেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে রিস্ক ফ্যাক্টর বলি আমরা, কারণ তো বলা যায় না, বলা যায় রিস্ক ফ্যাক্টর আছে। যেমন ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে ধূমপানকে রিস্ক ফ্যাক্টর হিসেবে দায়ী করা হয়, বা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল পলিউশনকে রিস্ক ফ্যাক্টর হিসেবে দায়ী করা হয়। বাট ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে একটা হতে পারে যে স্থূলতা, সেটা একটা ওভারিয়ান ক্যান্সারের একটা কারণ। বেসিক্যালি হরমোন রিলেটেড, তো সো হরমোন রিলেটেড সাধারণত যদি অনেক বেশি ওবেসিটি থাকে, স্থূলাকার থাকে, সেক্ষেত্রে হরমোনের কিছু তারতম্য ঘটে, বা জেনেটিক কোনো ডিফারেন্স হলে পরে তাহলে ওভারিয়ান ক্যান্সার হতে পারে, বাট মোস্টলি এটা আননোন ইটিওলজি, কোনো কারণ ওভাবে খুঁজে পাওয়া যায়নি। তো সেই কোনো নারীর পূর্ববর্তী যদি মা, খালা, ফুপুত, তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, তো ওই নারীরও কি এরকম হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই পারিবারিক যে সম্পর্কটার কথা বলা হয় যে ইনহেরিটেন্ট, অর্থাৎ তার মা, খালা, বোন, ফুপু এদের কারো যদি থাকে, তাহলে কিন্তু সেই ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা বা ক্লোজ রিলেটিভস যারা, তাদের মধ্যে কিন্তু এই ঝুঁকিটা একজন সাধারণ ইন্ডিভিজুয়ালের চাইতে বেশি, ডেফিনেটলি। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সব ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক বা পারিবারিক যে আমরা বলি যে ফ্যামিলিয়াল রিস্ক ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা, এটা সব ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য না, বাট হ্যাঁ,
ব্রেস্ট ক্যান্সার যেমন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। জি, হ্যাঁ ডক্টর আরমান, আপনার সাথে আবারও কথা হবে বিরতির পরে। জি, ঠিক আছে। দর্শক, সময় হলো একটা বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। দর্শকের বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ওভারিয়ান ক্যান্সার নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর আরমান রেজা চৌধুরী। ডক্টর আরমান রেজা চৌধুরী, বিরতির আগে আপনি বলছিলেন যে লক্ষণ কারা আক্রান্ত হচ্ছে, তো আক্রান্ত হবার পরে মূলত আপনারা কোন স্টেজে পেশেন্টগুলো আপনারা পান? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মূলত ওভারিয়ান ক্যান্সারের পেশেন্টগুলোকে একটু অ্যাডভান্স স্টেজেই পাই। আমরা জানি যে ক্যান্সারের সাধারণত 3-4টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4। মোস্টলি কিন্তু আমরা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্টগুলোকে আমরা 1C বলছি এজন্য যে যেখানে অ্যাসাইটিস থাকে সেটা স্টেজ 1 কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে, আবার স্টেজ 2, স্টেজ 3 মোস্টলি আমরা এরকম লেভেলেই পেয়ে থাকি। তবে এমনও অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি যাদের হয়তো খুব বেশি ইগনোরেন্সের জন্য, অর্থাৎ লক্ষণগুলো হয়তো অনেক দিন শরীরে বহন করে নিয়ে বেড়াচ্ছে, পরবর্তীতে যখন চিকিৎসকের শরণাপন্ন হয়েছে তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এটা হয়তো ফুসফুসে বা লিভারে বা অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে। সো আমরা অধিকাংশ রোগীকেই একটু অ্যাডভান্স স্টেজেই পাই, খুব আর্লি স্টেজের রোগী আমরা পাই না। তবে হ্যাঁ, স্টেজ 1-এরও রোগী পাই যারা পেটে পানি নিয়ে আসছে অ্যাসাইটিস, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে। সো এরকম রোগীও আমরা পাই। বাট ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট আর পেটে পানি বা এই ধরনের ডায়াগনোসিস নিয়ে আসেনি এরকম সংখ্যাটা খুব কম। বেশিরভাগ রোগী সাধারণত, কারণ ওই লক্ষণটা নিয়েই আসলে তারা ডাক্তারের কাছে যায়, চিকিৎসকের কাছে যায় যে পেটটা ভারী ভারী লাগছে, পেটটা মনে হচ্ছে যে ফুলে গেছে, পেটের মধ্যে মনে হচ্ছে যে একটু পানি জমা হয়েছে, এইসব নিয়েই আসলে কিন্তু নারীরা, আমরা জানি যে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও নারীরা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বা সেই দিক থেকে এখনও পিছিয়ে আছে। এখনও তারা সামাজিক কারণে হয়তো মুখ ফুটে বলতে চায় না, লজ্জা পায়, অথবা তার সেইভাবে অ্যাটেনশন পায় না ফ্যামিলিতে। তো সে কারণে এখনও নারীরা অনেক পিছিয়ে আছে। বাট একটু অ্যাডভান্স স্টেজ হলে, যখন উপায় থাকে না, যখন তারা কষ্ট পেতে থাকে, তখন তারা হয়তো চিকিৎসকের পরামর্শ নিতে যান এবং ওই সময়ই আসলে ডায়াগনোসিস হয়। সো যদি খুব কমনলি বলতে চাই যে আমরা কী ধরনের রোগী ওভারিয়ান ক্যান্সার আমাদের প্র্যাকটিসে পেয়ে থাকি, সাধারণত আমরা একটু অ্যাডভান্স স্টেজের রোগী পেয়ে থাকি। তো অ্যাডভান্স স্টেজ বলতে থার্ড স্টেজে যদি আপনারা পেশেন্ট পেয়ে থাকেন, তো চিকিৎসাটা আসলে কতটা সম্ভব হয়, পুরোপুরি কিওর হয় কিনা, আসলে এটা যদি একটু বলেন। আচ্ছা, চিকিৎসার আগে আসলে আমাদেরকে ডায়াগনোসিস করতে হয়। আমরা প্রথমত যে লক্ষণগুলোর কথা আমরা আলোচনা করলাম সেগুলোর পরে আমরা যখন পেশেন্টকে যখন তারা গাইনোকোলজিস্টের কাছে যান, তখন কিন্তু গাইনোকোলজিস্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করান। হ্যাঁ, যেমন হচ্ছে যে আলট্রাসাউন্ড করা হয়, আলট্রাসনোগ্রাম একটা কমন পরীক্ষা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসনোগ্রাম, যোনিপথে একটা আলট্রাসনোগ্রাম, সেটা করেও কিন্তু ওভারিকে খুব ভালো দেখা যায় এবং সেখানে কোনো চাকা থাকলে, কোনো দলা থাকলে সেগুলো খুব ভালো করে পরিষ্কার বোঝা যায়। পেটের পানি কিন্তু আমাদের আলট্রাসনোগ্রাম অ্যাবডোমেনের মধ্যে খুব ভালো করে প্রকাশ পায়। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা আছে। সেই সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা এটার পর্যায় নির্ধারণ করতে পারি যে ওই জায়গায় যে রোগটা আছে সেটা ওখানে কি অবস্থায় আছে, এর আশপাশে কি অবস্থায় আছে। তার সাথে আমরা যদি সিটি স্ক্যান, পেটের যদি সিটি স্ক্যান করি আমরা, সিটি স্ক্যান অ্যাবডোমেন যেটাকে বলে, তাহলে কিন্তু আমরা এটা এই ক্যান্সারটা বা আমাদের যে সাসপেক্টেড ক্যান্সারটা সেটা কি লিভারে ছড়িয়ে গেছে কি না সেই জিনিসগুলো আমরা জানতে পারি। আমরা কিন্তু স্টেজিং ওয়ার্কআপ হিসাবে, মানে আমরা পর্যায়ে জানার জন্য আমরা বুকের একটা সিটি স্ক্যান করি, তার মধ্যে আমরা দেখতে চেষ্টা করি যে এটা ফুসফুসে ছড়িয়েছে কিনা। আবার এই যে সিটি স্ক্যানের কথা বলছি, সিটি স্ক্যান চেস্ট, সিটি স্ক্যান অ্যাবডোমেন, তারই মডার্ন রূপ নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিওলজিকে এক করে পেট সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা আছে। সেই পেট সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু অনেক বেশি ইনফরমেশন পাওয়া সম্ভব রিগার্ডিং এনি ক্যান্সার, অবশ্যই ওভারিয়ান ক্যান্সারের বিষয়ে। এবং পেট সিটি স্ক্যানের মাধ্যমে লোকাল ডিজিজ এবং পাশাপাশি এটা ছড়িয়ে যাওয়া সেই জিনিসগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে ধরেন ব্রেস্টের একটা ক্যান্সার বা ব্রেস্টের একটা টিউমার অথবা অন্য কোনো শরীরের জায়গায়, সেই জায়গায় কি করা হয় যে আইদার ওখান থেকে একটা বায়োপসি নিয়ে ফেলা হয়, হ্যাঁ, বা ফুসফুসের ক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, এখান থেকে ফুসফুস থেকে বায়োপসি করে কোষ বের করে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে দেখা হয় যে এটা ক্যান্সার বা ক্যান্সার কিনা। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে স্পেশাল মেসেজ যেটা, সেটা হচ্ছে যে এই যে
বায়োপসি মানে এফএনএসি করা অথবা বায়োপসি করা এগুলো কিন্তু আসলে ডিসকারেজ করা হয়। ডিসকারেজ কেন করা হয়? যদি ক্যান্সার না থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি ক্যান্সার থাকে তাহলে এই যেই রুটে এটাকে বের করে নিয়ে আসা হলো সেখানে কিন্তু এটা ড্রপলেট পড়ে ওই জায়গাটাও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই কারণে ওভারিয়ান ক্যান্সারে কিন্তু আমাদের তো ডায়াগনোসিস করতে হবে, কারণ ডায়াগনোসিস ছাড়া বায়োপসি ছাড়া তো আমরা চিকিৎসার দিকে আগাতে পারবো না। তো সেই ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে একটা হচ্ছে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, অর্থাৎ পেট কেটে, আমরা যেটা অপারেশন বলছি যে পেট কেটে অপারেশন, সেই পেট কেটে সেখান থেকে ইভালুয়েট করা হয় যে টিউমারটা আছে কিনা, সেখান থেকে কোষ নেওয়া হয় বা অপারেশন করে বের করা হয়। তার আশেপাশের অনেক ওভারিয়ান ক্যান্সারের সার্জারি কিন্তু বলা হয় যে ডায়াগনস্টিক মানে ল্যাপারোস্কোপিক স্টেজিং বলা হচ্ছে। ল্যাপারোটমি করে ওপেন করে এটার যে ডায়াগনোসিসও করা হচ্ছে প্লাস এটার স্টেজিংও করা হয়, যেটা আসলে আর কোন কোন জায়গায় ইনভলভ করে আছে সেগুলো। আরেকটা যেটা ইদানিংকালে করা হয় সেটা হচ্ছে যে ধরেন সন্দেহ হলো যে এটা একটা ক্যান্সার, বাট এত বড় সার্জারিতে শুরুতেই যাওয়ার তো কেউই রাজি হতে চায় না। তো সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক বায়োপসি করা যায়, অর্থাৎ আমরা জানি যে পেট ফুটো করে বিভিন্ন ধরনের সার্জারি করা হয়, তো সেই প্রসেসে ল্যাপারোস্কোপি করে ওই কোষ থেকে ওই টিউমার থেকে বায়োপসি নিয়ে এসে পরীক্ষা করা হয়। ইভেন ফ্রোজেন সেকশন বলে একটা কথা আছে যে আমরা অপারেশনের টেবিলে থেকেই ওখান থেকে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজিস্ট বলবেন যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার না। যদি এটা ক্যান্সার না বলেন তাহলে হয়তো ওখানেই অপারেশন শেষ, আর যদি এটা ক্যান্সার বলেন তাহলে যেটা আমি বলছিলাম যে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বড় একটা সার্জারি করা হয়, সাইটোডিডাকটিভ সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেজিং পারপাসে। তো সেই সার্জারির যেই কাজগুলো করতে হয়, যেই জায়গা থেকে টিস্যুগুলো নিতে হয়, যেই জায়গাগুলোকে ক্লিন করতে হয়, ওয়াশ করতে হয়, সেই সমস্ত কিছু এই কাজগুলো করেন মূলত গাইনি অনকোলজিস্টরা। হ্যাঁ, তো এই সমস্ত কিছু কিন্তু তখন করা হয়। করার পরে এই যে টোটাল স্পেসিমেন্টটা যেটা বের করে ফেলা হলো সেই জিনিসটাকে তখন পাঠানো হয় আবার বায়োপসি করতে, এবং ওই বায়োপসির রিপোর্টে যা আসে, যেই ফাইন্ডিংসগুলো পাওয়া যায় সেগুলোর কিন্তু পরবর্তী চিকিৎসা, যেটা আমরা বলি অ্যাডজুভেন্ট চিকিৎসা, সেটার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লম্বা একটা প্রসেস, মানে চিকিৎসা শুরু করার আগেই ডায়াগনোসিস লম্বা একটা প্রসেস, লম্বা প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ ইটস এ টিম ওয়ার্ক। হ্যাঁ, কারণ হচ্ছে যে একা কখনো আসলে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলে একটা কথা আছে, অর্থাৎ এই যে কোনো ক্যান্সারের চিকিৎসা করতে গেলে এই চিকিৎসার সাথে যেই ফ্যাকাল্টি বা যেই ডিসিপ্লিনের ডাক্তাররা জড়িত, যেমন ধরেন ওভারিয়ান ক্যান্সার যদি আমরা আলোচনা করি, আজকে যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটার জন্য এটার চিকিৎসায় কারা কারা জড়িত? একটা হচ্ছে যে গাইনি অনকোলজিস্ট, মানে যারা ক্যান্সার অপারেশনে পারদর্শী ট্রেনিংপ্রাপ্ত গাইনি অনকোলজিস্ট তারা। তারপরে অনকোলজিস্ট, সেই অনকোলজিস্ট মানে হচ্ছে যারা এই ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি বলি, রেডিওথেরাপি, সিস্টেমিক থেরাপি, ইমিউনোথেরাপি, যা যা আছে ধরেন টার্গেট থেরাপি, এগুলো নিয়ে যারা ডিল করেন সেই অনকোলজিস্টের রোল রয়েছে এখানে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে হিস্টোপ্যাথোলজিস্ট, যিনি এটার বায়োপসি করবেন, যিনি মাইক্রোস্কোপের নিচের দেখে আসলে বলবেন যে হ্যাঁ এটা ক্যান্সার অথবা ক্যান্সার না, এটার ধরনটা এটা, এবং অনেকগুলো যে বললাম যে অনেকগুলো জায়গা থেকে টিস্যু অপারেশন করে নিয়ে দেওয়া হয়, তো সবগুলো জায়গায় কিন্তু হিস্টোপ্যাথোলজিস্টকে বলতে হবে যে এখানে ক্যান্সারটা গিয়েছে অথবা এখানে যায় নাই, কারণ সেটার সাথে স্টেজিং জড়িত। সো তার দরকার। রেডিওলজিস্ট, মানে যারা সিটি এমআরআই এসবের রিপোর্ট করেন তাদের ফাইন্ডিংস, এই তারপরে পেট সিটি স্ক্যানের নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট। সো এই যে টিম ওয়ার্ক, এই সবাইকে মিলেই কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে হয়। এটা সত্যি কথা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় এই ফ্যাসিলিটিস এনশিওর করা এখন পর্যন্ত সম্ভব না, বা এটা কঠিন, কিন্তু অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ ম্যাটার করে। কারণ যখনই আপনি এরকম একটা অ্যাপ্রোচ চিন্তা করবেন তখনই কিন্তু আপনি হয়তো, আজকের যুগে কি হয়, জুম, করোনার সময় আমরা অনেক শিক্ষা পেয়েছি যে জুমের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর সাথে আমরা কানেক্ট হতে পারি। সো উই ক্যান অ্যারেঞ্জ এনি সর্ট অফ ভার্চুয়াল টিউমার বোর্ড অলসো। আমরা যে বলি টিউমার বোর্ড করা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমরা ভার্চুয়াল টিউমার বোর্ড করতে পারি একটা রোগীকে নিয়ে, যদি আমরা আসলেই ওই রোগীর জন্য বেনিফিট করতে চাই, এবং তাহলেই কিন্তু একজন ক্যান্সার রোগীর একটা অপটিমাম স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা সেবা কিন্তু বাংলাদেশে বসেই দেওয়া সম্ভব। তো একটি বিষয়, অনেকের ওভারিতে টিউমার হয় কিন্তু ডায়াগনোসিস করে দেখা গেল যে সেখানে কোনো ক্যান্সারের কোনো সেল নেই, তো সেই ক্ষেত্রে আসলে চিকিৎসাটা কি, পুরো ওভারিটা কি সরিয়ে ফেলতে হয় নাকি শুধু টিউমারটা অপারেশন করলেই হয়? ডিপেন্ডস। এটা হচ্ছে যে যদি টিউমার হয়, টিউমার বলতে আমরা জানি টিউমার দুই রকম হয়, একটা হচ্ছে বেনাইন টিউমার যেটা ক্যান্সার না, আর একটা হচ্ছে
ম্যালিগনেন্ট টিউমার, যেটাকে আমরা ক্যান্সার বলি। ক্যান্সার বলি। ক্যান্সার হলে তো ক্যান্সারের মতো সার্জারি করতে হবে। আর যদি বেনাইন কোনো কিছু হয়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ওভারিতে বেনাইন সিস্ট হয়ে থাকে, ওকে। হ্যাঁ, অনেক নারী কিন্তু বেনাইন সিস্ট নিয়ে আছে এবং সেটাও কিন্তু ব্যথা করে, সেটাও ওখানে চাপ প্রয়োগ করলে ব্যথা তৈরি করে, অস্বস্তি হয়। তারপরে হচ্ছে যে পেট অনেক সময় সিস্ট বড় হয়ে গেলে পেট ভারী ভারী লাগে। তো বেসিক্যালি যেটা উচিত সেটা হচ্ছে যে আসলে চিকিৎসকের, বিশেষ করে গাইনিকোলজিস্ট বা গাইনোকোলজিস্টদের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো। কারণ হচ্ছে যে ক্যান্সারের ডায়াগনোসিস কিন্তু অত বেশি না, নন ম্যালিগনেন্ট কন্ডিশনই বেশি, কিন্তু যার ক্ষেত্রে ক্যান্সার তার তো 100%। সো এই জন্যই ইভ্যালুয়েশন করা উচিত, নিজে বাঁচার জন্য বা ভালো থাকার জন্য ইভ্যালুয়েশন করা। ক্যান্সার না হলে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্যান্সার যদি হয় যাতে এটা আর্লি ডায়াগনোসিস করা যায় এবং আর্লি এটার চিকিৎসার পদ্ধতিতে আগানো যায়, তাহলে কিন্তু এটার আউটকাম তুলনামূলকভাবে ভালো পাওয়া যাবে। তো সেভাবেই প্রসিড করা উচিত আসলে। ডক্টর আরমান, সময় হচ্ছে আরেকটা বিরতির, ফিরে এসে আপনার সাথে আবারও কথা হবে। দর্শক, সময় হলো আরেকটা বিরতির পরে ফিরে এসে আমরা আলোচনা করব ওভারিয়ান ক্যান্সার নিয়ে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকে আমাদের সাথে রয়েছে ডক্টর আরমান রেজা চৌধুরী। আজকে আমরা কথা বলছি ওভারিয়ান ক্যান্সার নিয়ে। ডক্টর আরমান, আপনি বিরতির আগে বলছিলেন যে ওভারিতে সিস্টও হতে পারে, তো সিস্টটা কতটা ঝুঁকিপূর্ণ অথবা কতটা মারাত্মক হতে পারে ভবিষ্যতের জন্য? আলট্রাসনোগ্রামের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে ওভারিয়ান সিস্ট ডায়াগনোসিস করা যায়, হ্যাঁ। এবং আমি ওই যে বলছিলাম টিভিএস, ট্রান্সভাইজানাল যোনিপথে যে আলট্রাসনোগ্রাম করে, সেগুলোর মাধ্যমেও ধরা যায়। আসলে সিস্ট যদি ছোট সিস্ট থাকে, ইভেন কিছু কিছু এমন ছোট সিস্ট আছে যেগুলো হয়তো সময়ের তালে তালে অটোমেটিক্যালি মিলিয়ে যায়। আবার অনেক সময় সিস্ট বড়ও হয়। সো বড় যদি হয়, যে কোনো জায়গাতেই একটা জায়গা দখল করা কোনো একটা কিছু যদি প্রেশার দেয়, তাহলে সেটা ব্যথা হবে। সো কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো সেগুলোর জন্য ওরকম ক্ষেত্রে অপারেশন করে ফেলতে বলা হয়। আর যদি দেখা যায় যে না, এটা ছোটই আছে, কোনো অসুবিধা করছে না, তাহলে কিন্তু পেশেন্ট রেগুলার ফলো আপে থাকতে পারে। সিস্টের ঝুঁকিটা আসলে এরকমই, মানে এটা লোকাল ইফেক্ট করে, লোকাল ইফেক্টের উপর ডিপেন্ডেন্ট, এবং লোকাল ইফেক্ট করে বলে এটা গাইনোকোলজিস্ট সিদ্ধান্ত নেবেন রোগীর লক্ষণ বা রোগীর সিস্টের সাইজ বা অন্যান্য জিনিসের উপর বিবেচনা করে যে ওই স্পেসিফিক রোগীর জন্য আসলে কী সিদ্ধান্ত হবে। অনেক নারীরা একটু আশঙ্কায় থাকেন যে হয়তো বা তার ওভারিতে সিস্ট আছে, তো সেই ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে কোনো ঝুঁকি বা অসুবিধা হতে পারে কিনা? ওভারির ফাংশনটা কি? ওভারির ফাংশনটা হচ্ছে যে আমাদের ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুগুলো তৈরি হয়, সেগুলোই তো সন্তান ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কোনো একটা ওভারি যদি দেখা যায় যে সিস্ট হয়ে ওভারির ফাংশনটা ঠিকমতো পারফর্ম করতে পারছে না, এবং সিস্টটি এত বড় হয়ে গেছে যে সেটা ওভারির মূল যে টিস্যু তার জায়গা দখল করে ফেলছে, সো এটা পারফর্ম করতে পারবে না, তার ফাংশনগুলো ডিম্বাণু তৈরি করা থেকে যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে না। সো ডেফিনেটলি সেটা হ্যাম্পার হতে পারে। এজন্য আমার মনে হয় যে তারা যদি গাইনিয়ান অপসের ডাক্তারদের নিয়মিত পরামর্শ নেয়, তাহলে শুরু থেকেই এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। জি, একটি বিষয়, আপনি তো ডায়াগনোসিসের প্রসেসের কথা বললেন কিভাবে করতে হবে, তো আমরা যদি চিকিৎসার বিষয়ে আসি, আপনি বলে যে থার্ড স্টেজে ম্যাক্সিমাম পেশেন্টগুলো আপনাদের কাছে আসে, তো সেই ক্ষেত্রে চিকিৎসা করাটা কতটা আপনাদের জন্য সমস্যা হয় অথবা কতটা কিউর করা যায় রোগী একজন পেশেন্টকে? অন্যান্য যে কোনো ক্যান্সারের মতন ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও যত আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যাবে, এর চিকিৎসা করতেও সহজ এবং চিকিৎসা সংক্রান্ত ফলাফলও বেটার। আচ্ছা, কিন্তু আমাদের মন খুশি মতো তো আর ডায়াগনোসিস হবে না, বা মানুষের অনেক বিষয় রয়েছে, মানুষের অর্থনৈতিক ব্যাপার থাকে, মানুষের অজ্ঞতা থাকে, সব কিছু মিলিয়েই দেখা যায় যে অনেক সময় অ্যাডভান্স স্টেজে, আপনি যেটা বলছেন যে স্টেজ 3 বা এরকম স্টেজে আমাদের কাছে ডায়াগনোসিস আসে। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে প্রধান চিকিৎসা হচ্ছে কিন্তু সার্জারি। সার্জারি ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট, ঠিক আছে? সার্জারি ইন এনি ফর্ম হতে পারে সেটা, যেমন যদি এটা স্টেজ 4 ক্যান্সার হয়, তারপরেও কিন্তু সার্জারির একটা ভালো রোল আছে এখানে। আর স্টেজ 3 বা এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই সার্জারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে পেটের মধ্যে টিউমারটা বেশ বড় এবং সেটা পেটে অনেকটা পানি নিয়ে চলে আসছে, তার সাথে এটা হয়তো আশেপাশে ইনভলভ করে আছে। সার্জন যিনি গাইনিকোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যিনি সার্জন, উনি মনে করছেন যে এটাকে যদি আমি শুরুতেই সার্জারি করতে যাই, তাহলে আমি খুব ভালো ক্লিয়ারেন্স করে আনতে পারবো না,
হ্যাঁ, কেন আমি বললাম যে টিম ওয়ার্ক এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সার্জন মনে করছেন যে এটা আমি পুরোপুরি ক্লিয়ার করে আনতে পারবো না, সেক্ষেত্রে আমার কি করতে হতে পারে, আমাকে এটা যদি কেউ ছোট করে দেয় তাহলে আমার জন্য ক্লিয়ারেন্সটা করা সুবিধা হবে, অপারেশনটা ভালোভাবে করা সুবিধা হবে। তখন যে টিউমারটা আছে সেই টিউমারটা টিউমার এবং অ্যাসোসিয়েটেড যে এক্সটেনশন বলছি এটা আপনারা ছোট করে হ্যাঁ, এটা যদি ছোট করে ফেলা যায় কোনোভাবে এটা, তখন উনি কি করবেন, অনকোলজিস্টের কাছে রেফার করবেন, বা ওই যে টিউমার বোর্ডে আলোচনা হবে তখন যে আচ্ছা তাহলে আমরা ডায়াগনোসিসটা হয়ে গেছে, হয়তো ল্যাপারোস্কোপি করে বায়োপসি করে ডায়াগনোসিস হয়েছে, তার সাথে কিছু টিউমার মার্কারও আছে। ওভারিয়ান ক্যান্সারে কিন্তু বেশ কিছু টিউমার মার্কার রয়েছে যেগুলো কিন্তু এই ওভারিয়ান ক্যান্সার হলে বাড়ে, এবং এটাও কিন্তু ধরন ভেদে মার্কারগুলো বাড়ে। যেমন কোনোটাতে হয়তো CA 125টা বেশি, কোনোটাতে CA 19.9টা বেশি। এটা কিন্তু অরিজিন কোন ধরনের সেল থেকে অরিজিন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই মার্কারের ভেরিয়েশনটা আমরা দেখতে পাই। সো ওগুলো হয়তো ডায়াগনোসিস হয়েছে, ল্যাপারোস্কোপিক বায়োপসি হয়েছে, কিন্তু এক্সটেনশনটা বেশি, অ্যাডভান্সমেন্টটা বেশি। সার্জন মনে করছেন যে আমার যদি কি ছোট হয়ে আসতো এটা, তাহলে হয়তো আমি আরও ভালো সার্জারি করতে পারতাম। সেক্ষেত্রে কিন্তু অনকোলজিস্ট তখন এটার নিওঅ্যাডজুভেন্ট কিমোথেরাপি দেন, অর্থাৎ কেমোথেরাপি, সিস্টেমিক চিকিৎসা। এটা সার্জারির পরেই এই চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা, কেমোথেরাপির চিকিৎসা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে। নিওঅ্যাডজুভেন্ট মানে হচ্ছে যে ডেফিনেটিভ চিকিৎসাটা হচ্ছে সার্জারি, ডেফিনেটিভ চিকিৎসার আগে যেই চিকিৎসাটা দিয়ে ওই ডেফিনেটিভ চিকিৎসাকে সহযোগিতা করা হচ্ছে, মানে সার্জারিটাকে আমরা সহযোগিতা করছি, এই নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি কিন্তু দেওয়া হয়। এবং বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যে স্যান্ডউইচ থেরাপি করা হয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে করা হয়, অর্থাৎ অপারেশনের আগে 3 সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়, এরপরে অপারেশনটা করা হয়, তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে অ্যানাদার 3 সাইকেল দেওয়া হয়। তাতে যেটা হয়, সার্জারি মেইন স্টে ট্রিটমেন্ট, তার আগে কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে সহযোগিতা করা হলো, পরবর্তীতে এটার ফার্দার যাতে প্রোগ্রেস না করে, কারণ এটা অনেক বেশি ছড়াতে পারে, সেটার জন্য টেক কেয়ার করলে হচ্ছে পরের কেমোথেরাপিগুলো। সো এইভাবে কিন্তু প্ল্যানটা করা হয়। সো চিকিৎসার যেটা বলছিলাম যে সার্জারি, কেমোথেরাপি, অনেক সময় কিছু টার্গেটেড থেরাপি আছে। যেমন কেমোথেরাপির কাজটা কি, কেমোথেরাপির কাজটা হচ্ছে যে ক্যান্সার সেল যেটা, সেই সেলের কাছে গিয়ে সেলটাকে ধ্বংস করবে, ঠিক আছে। আচ্ছা, তো ক্যান্সার সেলকে কিন্তু এ ধীরে ধীরে ধ্বংস করে। তো একটা ক্যান্সার সেল, একটা না অনেকগুলো ক্যান্সার সেল থাকে, তো দেখা যায় যে কিছু কিছু ক্যান্সার সেল তার যে ওই ক্যান্সারের মধ্যে কিন্তু নতুন নতুন রক্তনালী তৈরি হয়। যে কোনো জায়গায় যখন টিউমার হয়, ক্যান্সার হয়, সেখানে ওটাকে খাবার দেওয়ার জন্য, ওটাকে বড় করতে হয়তো, সো ওটাকে খাবার দেওয়ার জন্য, রক্ত সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রক্তনালী তৈরি হয়, যেটাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। নতুন নতুন রক্তনালী তৈরি হয়। এখন আমরা কেমোথেরাপি দিয়ে যেই ক্যান্সারটা তৈরি হয়ে গেছে তাকে আমরা ধ্বংস করতেছি, যেই কোষগুলোকে। আবার যদি আমরা এর যে খাবার যে পাচ্ছে, যেটার মাধ্যমে সে প্রতিনিয়ত একটু একটু করেও বড় হচ্ছে, সেই খাবার আসার পদ্ধতিটাকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরেকটা অস্ত্র ব্যবহার করা হলো। সেই ক্ষেত্রে কিন্তু কিছু টার্গেটেড থেরাপি আছে, অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এজেন্ট, বিভাসিজুম্যাব এরকম ধরনের একটা খুব কমনলি ব্যবহৃত ওষুধ। সেই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এজেন্ট ব্যবহার করে কিন্তু ওর যে রক্তনালীগুলো তৈরি হচ্ছিল সেগুলোকে ব্লক করে দেওয়া হয়। তাহলে দেখেন ডুয়াল অ্যাকশন, একটা হচ্ছে সেলে গিয়ে সেলটাকে ধ্বংস করছে, আবার একে খাবারও দিতে দিচ্ছে না। সো ডুয়াল অ্যাকশনে কিন্তু বেটার রেজাল্ট আউটকাম আশা করা হয় এবং পাওয়া যায়। সো এটা হচ্ছে আপনার ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে মূল দুটো চিকিৎসা, সার্জারি, একটা হচ্ছে সিস্টেমিক থেরাপির মধ্যে আমরা বলতে পারি কেমোথেরাপি, তার সাথে এই যে টার্গেট যে থেরাপিগুলো সেগুলো। আরেকটা চিকিৎসা যেটা আমরা ক্যান্সারের জন্য মোস্ট কমনলি অনেক ক্যান্সারে খুব বেশি পরিমাণে সার্জারির মতনই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপির রোলটা ওভারিয়ান ক্যান্সারে তুলনামূলকভাবে কম। হ্যাঁ, একটা সময় ছিল আগে অতীতে যখন এত ভালো ভালো সব কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি আসেনি, তখন কিন্তু হোল অ্যাবডোমিনাল রেডিওথেরাপি দিয়ে অনেক সময় ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা করা হতো, কিন্তু সেটা এখনকার যুগে অলমোস্ট অবসোলিট বলা যায়। কারণ আমাদের দেশ সহ মানে পৃথিবীতে তো ডেভেলপমেন্ট হয়েছেই, আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসছে যারা কিন্তু অনেক উন্নত মানের অনকোলজির কেমোথেরাপি, সিস্টেমিক থেরাপির ঔষধগুলো তৈরি করছে, এবং এর কারণে দেখা যাচ্ছে যে অনেক রোগী এটার উপকারটা ভোগ করতে পারছে, যার ফলে রেডিওথেরাপির চিকিৎসাটা আসলে ওইভাবে ওভারিয়ান ক্যান্সারে এখন আর ব্যবহৃত হয় না। তো আপনি তো ডায়াগনোসিসের কথা বললেন, চিকিৎসার কথা বললেন, তো চিকিৎসা হবার পরে সেটা আবার ফিরে আসার কোনো আশঙ্কা ঝুঁকি থাকে কিনা? ওভারিয়ান ক্যান্সারের দুঃখটা এটাই, একটা পেশেন্ট
হয়তো ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে 4 বছর 5 বছর 7 বছর পর্যন্ত সার্ভাইভ করছে, বেঁচে আছে, কিন্তু তাকে হয়তো এর মধ্যে তার এই 7 বছর 5 বছর লাইফের বেশিরভাগ সময়ই চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে। কীরকম বিষয়টা? ওভারিয়ান ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ফিরে আসাটা খুব বেশি, হ্যাঁ, রোগটা খুব প্যাটার্নটা খুব খারাপ। এই কারণে দেখা যাচ্ছে যে ফার্স্ট লাইন কিমোথেরাপি ব্যবহার করা হলো, অপারেশন তো শুরুর দিকে হয়ে গেল, ধরে নিলাম যে ভালো স্টেজে ছিল, অপারেশন হয়ে গেছে, ফার্স্ট লাইন কিমোথেরাপি ব্যবহার করা হলো, কেমোথেরাপি শেষ হওয়ার পরে হয়তো পেশেন্ট ধরেন বছর দেড়েক ভালো থাকলো, বেশিরভাগ ফিরে আসাই দেখা যায় যে 2 বছরের মধ্যেই ফিরে আসে। এবং যখন ফিরে আসে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আবার ওই 6 মাস 1 বছর এগুলোর কিছু হিসেব আছে, এগুলোর ডিটেইলে যাচ্ছি না কারণ এটা খুব বেশি সায়েন্টিফিক মানে মেডিকেল প্রফেশনাল কথা হয়ে যাবে। বাট এই মাসের উপর ভিত্তি করে কিন্তু ওই যেই ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো পুনরায় ব্যবহৃত হবে নাকি অন্য ওষুধে যেতে হবে, একটু খালি বললাম যে এটার সাথে ডিপেন্ড করে এটাকে ঠিক করা হয় যে কখন ফিরে আসলো, 6 মাসের মধ্যে ফিরে আসলো নাকি 6 মাসের পরে নাকি 1 বছরের পরে ফিরে আসলো, সেটার উপর ডিপেন্ড করে আগে যে ওষুধ ব্যবহৃত হয়েছিল সেটা ব্যবহার হবে কি হবে না সেটা নির্ধারিত হয়। সো কমনলি বলতে গেলে যে প্রথমবার ব্যবহার হওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড লাইন কেমোথেরাপি ব্যবহার করা হচ্ছে, সেকেন্ড লাইন ব্যবহার করার পরে আরও কিছুদিন ভালো আছে রোগী, ডিজিজটা কন্ট্রোল হয়ে আছে, এর মধ্যে হয় শেষ করার পরে কয়েক মাস পরে অথবা ডিউরিং ওই চলাকালীন সময়ই দেখা যাচ্ছে যে আবার রোগটার অ্যাডভান্সমেন্ট হচ্ছে। তো এরকম করে দেখা যায় যে একটা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট যদি 5 বছর 6 বছর বেঁচে থাকে তো দেখা যাচ্ছে যে 3 লাইন 4 লাইনের কেমোথেরাপি তাকে নিতে হচ্ছে। একে হচ্ছে যে তার শরীরও এটা নেওয়া তো কষ্টকর হয়, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে তো আমরা জানি যে চিকিৎসার ব্যয়ভার তো প্রত্যেকটা রোগীর পকেট থেকে করতে হয়, তো দেখা যায় যে এই ব্যয়ভার বহন করাও অনেক সময় কঠিন হয়ে যায়। সো ওভারিয়ান ক্যান্সারের দুঃখটা এখানেই যে এইভাবে ডিজিজটা আর কি রান করে। চিকিৎসা শুরু হওয়ার পরে, চিকিৎসা শেষ হওয়ার পরেও আন্ডার ট্রিটমেন্টে থাকতে হয়। জি জি জি, ডক্টর আরমান রেজা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। আশা করি সামনে আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকেও, দর্শকদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ দর্শক, অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।